দশম শ্রেণীর তোমাদের প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণা সম্পর্কে চলছিল। আগে গত ভিডিওতে বা গত ক্লাসে তোমাদের আলোচনা করে দিয়েছি, হ্যাঁ, যানবাহনের যোগাযোগ ইতিহাস এইগুলো সম্পর্কে। আজকে আমরা স্থাপত্যের ইতিহাস সম্পর্কে জানবো। আর দুটো করে আমি পড়াচ্ছি, স্থাপত্যের ইতিহাস এবং স্থানীয় ইতিহাস, এই সম্পর্কে আমরা জানবো। তাহলে তোমাদের স্থানীয় ইতিহাস প্রথমে আলোচনা করব, স্থানীয় ইতিহাস, এর পরবর্তীকালে তোমাদের আমি স্থানীয় ইতিহাস এবং স্থাপত্যের ইতিহাস। প্রথমে এই স্থাপত্যের ইতিহাসটা বলি। দেখো, সুপ্রাচীন কাল থেকে ভারতের যে মধ্যপ্রাচ্য, মিশর, গ্রিস, হ্যাঁ, এই সমস্ত স্থাপত্য শিল্পের কিন্তু আমরা নিদর্শন পাই প্রাচীনকালে। মধ্যপ্রাচ্যে পাই, গ্রিসে পাই, মিশরে পাই, পিরামিড পেয়েছিলাম আমরা, তুতুনখামিন, অনেক কিছু পেয়েছিলাম আমরা, ফিনিক্সে পেয়েছিলাম, পিরামিড পেয়েছিলাম। হ্যাঁ, তা প্রখ্যাত ইতিহাসবিদ এল ব্যাসাম ভারতীয় শিল্প স্থাপত্য সংস্কৃতি নিয়ে আ কালচার হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থ রচনা করেছেন। দেখো, এখানে তোমাদের মনে রাখতে হবে, স্থাপত্যের ইতিহাস তোমাদের যদি পড়ে 4 নম্বরের জন্য, তাহলে তোমাকে কিন্তু এই ইতিহাসবিদদের নাম এবং তিনি যে গ্রন্থটা লিখেছেন সেগুলোর নাম সম্পূর্ণ কিন্তু মনে রাখতে হবে। গ্রন্থ রচনা করেছেন সাম্প্রতিককালে জেমস হ্যারি, দ্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট গ্রন্থে রচনা, এই গ্রন্থে এই বিষয়ে আলোকপাত করেছেন। এছাড়াও কি টমাস মেটকাফ রচিত অ্যান ইম্পেরিয়াল ভিশন, ইন্ডিয়ান আর্কিটেকচার অ্যান্ড ব্রিটিশ রাজ, এই গ্রন্থে ব্রিটিশ আমলে ভারতীয় স্থাপত্যের ওপর ঔপনিবেশিক যে প্রভাব আলোচিত হয়েছে। তাহলে এই ব্রিটিশ আমলে ভারতীয় যে স্থাপত্যের উপর যে ঔপনিবেশিক একটা প্রভাব ছিল, সেটা আমরা কোন বই থেকে পাই? এই টমাস মেটকাফের রচিত অ্যান ইম্পেরিয়াল ভিশন, ইন্ডিয়ান আর্কিটেকচার অ্যান্ড ব্রিটেনস রাজ। ঠিক আছে, এই ব্রিটেনের যে রাজ করেছিল বা ব্রিটিশ রাজ করেছিল সেইটাতে। দেখো, 19 শতকে ভারতীয় প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলি অনুসন্ধান শুরু হয়েছিল। এক্ষেত্রে প্রধান উদ্যোগী কে ছিলেন? জেমস প্রিন্সেপ ও জেমস ফার্গুসন। গুজরাট, রাজস্থান, হরিয়ানা, রাঁচি, সারনাথ, পাটলিপুত্র, রাজগীর, নালন্দা এবং বাংলা, পাহাড়পুর এবং সম্প্রতিকালে চন্দ্রকেতুগড়ে মূল্যবান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ কিন্তু আমরা আবিষ্কৃত হয়েছে। বিভিন্ন স্থাপত্যের নিদর্শন কিন্তু আমরা এই সমস্ত জায়গায় পেয়েছি। আধুনিক কালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার পাশ্চাত্য রীতিতে সৌধ এবং অট্টালিকা নির্মিত হয়েছে। তাহলে এই যে পাশ্চাত্য রীতিতে একটা সৌধ বা অট্টালিকার নাম বলো দেখিনি? ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা হচ্ছে সেরা নিদর্শন, ভিক্টোরিয়া মেমোরিয়াল। দিল্লিতে রাজধানী স্থানান্তর হওয়ার পর স্থপতি লুটন, যিনি স্থাপত্য গড়ে তুলতেন, এই স্থপতি লুটনের নেতৃত্বে নতুন শহর গড়ে ওঠে। রাষ্ট্রপতি নিবাসের স্থাপত্য শৈলী কিন্তু চমকপ্রদ। ঠিক আছে, বেশ, এই লুটন সাহেব এই বইটাতে কি দেওয়া রয়েছে দেখি? স্থাপত্যের ইতিহাসের মধ্যে এই বইটাতে যদি কিছু থাকে, দেখো এখানে স্থাপত্যের ইতিহাসে কি কি দেওয়া রয়েছে দেখো। যেমন অতীতকালে বিভিন্ন স্থাপত্য নিদর্শনগুলি ইতিহাসের স্মৃতি বহন করে চলেছে। আগ্রা তাজমহল, দিল্লির বাহাই লোটাস টেম্পল, গুজরাটের গোদাল প্রাসাদ, হরিয়ানার পদম প্রসাদ, বাংলার পাহাড়পুরে সোমপুর মহাবিহার, গৌড়ে বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস,
ঢাকায় ঢাকেশ্বরী মন্দির, চন্দ্রকেতুগড়, মহাস্থানগড়, বিষ্ণুপুর, কালনা সহ বিভিন্ন স্থানে অসংখ্য মন্দির, অট্টালিকা প্রভৃতি এদেশের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। তাহলে যদি বলে যে এদেশের উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন কি, তাহলে তাজমহল থেকে শুরু করে, লোটাস টেম্পল থেকে শুরু করে, গোদাল প্রাসাদ থেকে শুরু করে, পদম প্রাসাদ থেকে শুরু করে, আমাদের মানে ঢাকায় যেটা বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির, চন্দ্রকেতুগড়, হাজারদুয়ারি প্যালেস, সব নাম কিন্তু লিখবে। ঠিক আছে, এরপরে দেখো কিছু ডেট অনুযায়ী কোনটা কবে স্থাপিত হয়েছিল সেগুলো দেখি। ফোর্ট উইলিয়াম কলেজ 1712 খ্রিস্টাব্দ, টাউন হল 1813, অক্টারলোনি মনুমেন্ট 1828, দক্ষিণেশ্বর কালী মন্দির 1855, হাইকোর্ট 1872, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল 1921। এইগুলো হচ্ছে কলকাতার উল্লেখযোগ্য স্থাপত্য, কলকাতাতে আছে, এগুলো আমরা দেখতে পাবো। বেশ, এগুলো বিভিন্ন এখনও নাম দেওয়া রয়েছে, মোটামুটি তোমরা যে বই থেকে সহজ রয়েছে সেখান থেকে কিন্তু করবে। এরপরে লাস্ট দেখি আমরা স্থানীয় ইতিহাস। স্থানীয় ইতিহাসে কি দেওয়া রয়েছে? ইতিহাস চর্চার ক্ষেত্রে কোনো একটি বিশেষ স্থানের ইতিহাস ও আধুনিক চর্চার বিষয় হয়ে উঠেছে। কোনো একটা বিশেষ স্থানের ইতিহাস কিন্তু এখন আধুনিক ইতিহাস চর্চার একটা বিষয়। কোনো স্থানের ইতিহাস কী রকম? যেমন 11 শতকের কাশ্মীরি কবি কলহনের যে রাজতরঙ্গিনী আমরা পাই গ্রন্থটা, এই রাজতরঙ্গিনী হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস। এটা মনে রাখবে, তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাসের নাম কি? কলহনের রাজতরঙ্গিনী। ঠিক আছে, গ্রন্থ থেকে কাশ্মীরের আমরা তাহলে স্থানীয় ইতিহাস হিসাবে এই কলহনের রাজতরঙ্গিনী এই গ্রন্থ থেকে আমরা কিসের সম্পর্কে জানতে পারি, কোন জায়গার কথা জানতে পারি? কাশ্মীরের স্থানীয় ইতিহাস। ঠিক আছে, কাশ্মীরের স্থানীয় ইতিহাস আলোচিত হয়েছে কোথায়? রাজতরঙ্গিনীতে। কোথায়? হ্যাঁ। পরে রাজস্থান, পাঞ্জাব, কেরল, মহারাষ্ট্র, বাংলা প্রভৃতি স্থানে স্থানীয় ইতিহাসও কিন্তু রচিত হয়েছে। কোনো স্থানের ইতিহাস জানতে গেলে সেখানকার স্থানীয় ইতিহাস আমাদের জানতে হবে। যেমন দেখো কিছু বিশিষ্ট মানুষ অর্থাৎ ইতিহাসবিদদের আমরা পাই, যেমন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাংলার ইতিহাস সম্পর্কে আমরা যদি পড়ি তাহলে পুরো বাংলার ইতিহাস আমরা পাবো। আবার নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস পড়লে আমরা বাংলার ইতিহাস জানতে পারবো। কুমুদনাথ মল্লিকের নদিয়া কাহিনী, এইটা পরীক্ষায় পড়ে যে নদিয়া কাহিনী কার লেখা, লিখতে হবে কুমুদনাথ মল্লিক। সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস, রাধারমন সাহার পাবনা জেলার ইতিহাস, তারপরে কালীনাথ চৌধুরীর রাজশাহী সংক্ষিপ্ত ইতিহাস, মনোরঞ্জন চন্দ্রের মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস, এই জায়গাগুলো কিন্তু আমরা পাবো। বুঝতে পেরেছ? তো এগুলো আমাদের জানতে হবে। তারপরে সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস, বিভিন্ন জায়গা দেখো কেন্দ্র করে বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমরা কিন্তু জানতে পারছি। হ্যাঁ, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইন। তাহলে স্থানীয় ইতিহাস সম্পর্কে আমাদের জানতে গেলে বিশিষ্ট কিছু ইতিহাসবিদ বা বিশিষ্ট ইতিহাস প্রেমী যে কোনো মানুষজন যারা লিখতে পারেন, লেখক, তাদের আমাদের বিভিন্ন এখানে বইয়ের নাম দেওয়া রয়েছে, কে কী লিখেছেন। যেমন নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন মুর্শিদাবাদ কাহিনী, নিখিলনাথ রায়ের বইটা আমরা যদি পড়ি তাহলে মুর্শিদাবাদের কাহিনী আমরা কিন্তু জানতে পারবো। ঠিক আছে, তাহলে এইটাই তোমাদের ছিল, এই স্থানীয় ইতিহাস অবধি থাকলো। পরের দিনের ক্লাসে আমরা শহরের ইতিহাস, সামরিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তি, জনস্বাস্থ্যের ইতিহাস, অনেক ইতিহাস রয়েছে,
আমরা কিন্তু ধীরে ধীরে দুটো দুটো করে আমরা কিন্তু এগিয়ে যাব। সময় লাগুক, কিন্তু যেন পড়াটা ভালো হয়। কোনো অসুবিধা থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। আর যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তারা কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।